ক্রাশ খাইছি আমি শাকিব খানের উপর, মরে ছেড়ে যাইয়েন না, মুই কলজা ফেটটা মইরা যাবো। আর্জেন্টিনা আমার পছন্দের দল। নাটক, সিনেমা কিংবা বিজ্ঞাপন, শোবিজের সব ক্ষেত্রে সমান পদচারণা তার। 2016 সালে ভোলা তো যায় না তারে দিয়ে শুরু, 2025 এখনো পর্যন্ত সেই ধারা চলমান। ক্রিকেটের মাঠ থেকে শুরু করে চলচ্চিত্র, বিজ্ঞাপনের মডেল হিসেবে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সব জায়গায় আমরা তার দারুণ পারফরমেন্স দেখি। আজকে সেই মানুষটা আমাদের সঙ্গে যুক্ত আছেন তানহা তাসনিয়া। দর্শক, অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের নিয়মিত আয়োজন সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে বরাবরের মতো আছে মিনাস ফ্রাজারি। চলুন দর্শক, স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। কেমন আছেন? অনেক ভালো আছে। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমাকে সুন্দর লাগছে। বরাবরের মতোই, মানে গ্ল্যামারাস লুকে আপনাকে অলওয়েজ দেখি, আজকেও তার ব্যতিক্রম নয়। সো ব্যস্ততা আসলে কেমন চলছে এই গ্ল্যামারাস মানুষটার? ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালোই চলছে। 3-4টা সিরিয়াল চলছে একসাথে, সেগুলোর কাজ থাকে অলমোস্ট মাসের অনেকটা সময়। তারপর সিঙ্গেল নাটকগুলো নিয়ে থাকে, পাশাপাশি ক্রিকেট খেললাম, চ্যাম্পিয়ন হলাম। হ্যাঁ, সেই প্রশ্নে যাবো যে ওবিসি সব কিছু মিলিয়ে ব্যস্ততা আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ। সিরিয়ালগুলো সম্পর্কে একটু শুনতে চাই যে সিরিয়ালের বেলায় হয় কি একটা লট করে তো আমরা শুটিং করে থাকি, পরবর্তীতে আবার শুটিং হয়। 3টা নাটক কোথায় কোথায় হচ্ছে একটু শুনতে আপনার? হ্যাঁ, সিরিয়ালগুলো যেমন হচ্ছে ধরো তোমার 7-8 দিনের করে একটা লট থাকে। সো দেখা গেছে 3টা সিরিয়াল আমার মোটামুটি 3-7-21 মানে 3 উইকস চলে যায় আমার সিরিয়ালগুলো করতে করতে। আমার সিরিয়াল যেগুলো চলছে এনটিভিতে চলছে একটা ফাউল জামাই, ওইটার আমি আর শরাফ আহমেদ জীবন ভাই করছি এবং খুব হিট নাটক যাচ্ছে আমার এটা। তারপর ওইটার ডিরেক্টর হচ্ছে তাইফুর জাহান আশিক। বাংলা ভিশনে যাচ্ছে বাউকুমটা বাতাস, আমি আর মোশাররফ করিম, আরো অনেক আর্টিস্ট আছে। তারপর ওইটা হচ্ছে শামস করিমের ডিরেকশনে। আর টিভিতে যাচ্ছে বোকা পরিবার, যেটা সৈয়দ শাকিলের ডিরেকশনে আমি আর মীর সাব্বির ভাইয়া করছি। তিনটা মানুষ যাদের নাম বললেন আপনার বিপরীতে কাজ করছে, তিনজনের সঙ্গে আপনার অন স্ক্রিন কেমিস্ট্রিটা খুব দারুণ। বিশেষ করে মোশাররফ করিম ভাই এবং জীবন ভাইয়ের কথা বলবো, যে দুইজন যখনই টেলিভিশন সেটেও আড্ডা দিতে বসেন বা শুটিংয়ে থাকেন, আমার মনে হয় যে আমি যতদূর জানি খুবই আপনারা পরিবারের মতো, খুবই কাছের মানুষের মতো করে কাজগুলো করে থাকেন। একদম, মানে মনেই হয় না যে শুটিং সেটে আছি। জীবন ভাই তো খুবই কেয়ারিং, মোশাররফ ভাইও খুবই কেয়ারিং। কোয়ার্টিস্ট আসলে এরকমই হওয়া উচিত এবং তাদের কাছ থেকে আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রির অনেক হিরোদের অনেক কিছু শেখার আছে। এবং ভাইয়া নিজে থেকেও আমাকে একদিন বলে যে এখন শুটিং গুলা একদিনে হয়, তোকে আমি ঠিক মতো কেয়ারও করতে পারি না, 2 দিনে কাজগুলো হলে তোকে একটু ধরে ধরে আরো শিখানো যেত। আমি আবার ভাইয়ার কাছে প্র্যাকটিস করি, ভাইয়ার কাছে অনেক টিপস নেই যে ভাইয়া এই ডায়লগটা কিভাবে দিব, কিভাবে যতটুকু তার কাছ থেকে নেওয়া যায় ট্রাই করি আর কি। আর জীবন ভাইয়া যেটা হয়েছে যে আমরা রোজার মধ্যে শুটিং করছিলাম ফাউল জামাইয়ের, তো আমার একটু মানে রোজা রেখে গরমের মধ্যে শুটিং করা একটু ডিফিকাল্ট ছিল। তো যেটা হচ্ছিল যে আমার জাস্ট পানির পিপাসা পাচ্ছিল, গলা শুকায় যাচ্ছিল, ডায়লগ ডেলিভারি করতে হচ্ছে। এক্স্যাক্টলি, মানে আমার মুখ জড়ায় যাচ্ছিল, ডায়লগ ডেলিভারি দিতে পারছিলাম না। তো ভাইয়া, আমি এটা ভুলবো না, ভাইয়া দ্যাট ডে আই ওয়াজ ফিলিং টোটালি লো অফ এনার্জি। ভাইয়া ওয়াজ ভেরি হেল্পফুল। সে সুন্দর করে ডিরেক্টরকে ডাক দিয়ে বলতেছে যে আমার সিনগুলো আগে করো, ওর সিনগুলো পরে করো, ও একটু রেস্ট নিক, মানে তুমি একটু রেস্ট নাও, তোমার শুটিংটা পর। মানে এত ভালো লেগেছে আমার যে এরকমই তো কোয়ার্টিস্ট হওয়া উচিত। এক্স্যাক্টলি। আমরা আসলে যেটা হয় অন স্ক্রিনে মোশাররফ করিমকে বেশিরভাগ মুভি, সিনেমা সব জায়গায় বা নাটকে দেখে থাকি যে তিনি হাসাতে পারেন, খুব আনন্দ দিতে পারেন। আমি একটু জানতে চাই যে বাস্তব জীবনে মোশাররফ করিম আসলে কেমন আপনার দৃষ্টিতে? খুবই সিম্পল একটা মাটির মানুষ, মানে সে তার মধ্যে বিষয়টাই নাই যে আমি মোশাররফ করিম। হ্যাঁ, যেটা আমি অন্যান্যদের মধ্যে পাই যে আমি একটা ফ্যাক্ট বাংলাদেশে। তো উনি তো আসলে মানে বাংলাদেশের বাইরেও নিয়মিত কাজ করে, ইন্টারন্যাশনাল গ্লোবাল আর্টিস্ট আমি বলবো, এবং খুব বড় মাপের অভিনেতা। তার মধ্যে ব্যাপারটাই নাই যে আমি মোশাররফ করিম, আমি কেন এখানে বসবো, আমি কেন এখানে এটা খাবো, এটা খাবো। মানে একদম মাটির মানুষ আমার দেখা। মানে
যেখানে সেখানে বসতেছে, শুটিং এ আছে, চা দিলে খাচ্ছে, না দিলে নাই, মানে কোনো ডিমান্ডস নাই, কোনো ইগো নাই, আমাকে এটা দিল না কেন, ওইটা দিল না কেন। হ্যাঁ, যেখানে আমি অন্যান্য অনেককে দেখেছি যে সেরে ঢুকে চিল্লাচিল্লি করতে, প্রোডাকশন বয়দের সাথে খারাপ ব্যবহার করতে, গালাগালি করতে, চিল্লাচিল্লি করতে, আমি আসছি আমাকে চা দেওয়া হয় নাই কেন, এটা কেন, ওইটা কেন, মানে এই বিষয়গুলো আর কি। এটা তার মধ্যে নাই, এটা আমার তার খুবই পছন্দের একটা দিক। যে আর হাসানো, সে মানে শুটিং সেট ছাড়া, মানে শুটিং ক্যারেক্টার ছাড়া সে কাউকে হাসায় না। আচ্ছা, সে সবসময় নিজের মধ্যে থাকে। সুযোগ পেলে আমি দেখেছি সে বই পড়ে। কোনো মজার অভিজ্ঞতা আছে এই এই নাটকগুলো, যেটা আসলে মোশাররফ করিমের সঙ্গে আপনার অনেকগুলো কাজ আছে এবং সবগুলো আমার ভীষণ পছন্দের, আর খুব মজা লাগে আসলে যখনই দেখি। বা আপনাদের দেখা যায় যে যেহেতু এই নাটকগুলো অনেক, এখন তো টেলিভিশন থেকে ইউটিউবে বেশি দেখি, কমেন্ট বক্সেও সবাই পছন্দ করছে, আমি নিজেও ইউটিউবে বেশি দেখি আপনাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা সবাই পছন্দ করছে। সো কোনো মজার অভিজ্ঞতা আছে কি? মজার অভিজ্ঞতা, ভাইয়ের সাথে কাজ করাটা একটা মানে খুব ভালো অভিজ্ঞতা। আর মজার অভিজ্ঞতা যখন ভাইয়ের সাথে আমার রোল তো ম্যাক্সিমাম পড়ে যে আমি হচ্ছে খুব ডমিনেটিং ওয়াইফ, তাকে খুব শাসন করি, এইসব ক্যারেক্টার গুলো করতে খুব মজা লাগে আমার তার সাথে। এবং সবচেয়ে মোস্ট ফেভারিট আমার হচ্ছে যখন ভাইয়া বরিশালের ভাষায় যখন অ্যাক্টিং করে, সুপার, মানে এত জোস বরিশাল, মানে তার তো বাড়ি বরিশালের, বাট এত সুন্দর করে বরিশালের ভাষায় কথা বলে। আর আমার খুব মজা লাগে যখন বরিশালের ভাষায় কোনো নাটক। আপনি কি আয়ত্ত করতে পেরেছেন সম্পূর্ণ? আমি একটা নাটক করেছি বউ সোহাগী বরিশালের ভাষায়, বাট মানে আমি আয়ত্ত করতে পারি না, ওইটা তো ভাইয়ার অনেক হেল্প নিয়েছে। আর আমার জন্য একটু প্লাস পয়েন্ট ছিল যে সেটা সব বরিশাল না, ডানে বামে। তার মানে আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে। একটু শুনতে চাই তো, বরিশালের কোন ডায়লগটা এই মুহূর্তে মাথায় আসছে বা মনে পড়ছে? একটা ছিল যে, মানে আমার বউ সোহাগী নাটকেরই একটা সিনের কথা বলছি, যেমন হচ্ছে তাকে জোর করে বিয়ে করানো হয়েছে, তো সে বিয়ে করবে না। তাতে মানে ওই সিনটাতে আমি ঘোমটা দেয়া বাসর ঘরে, তো আমি সে বলতেছে যে প্লিজ আপনি আমাকে ছেড়ে চলে যান, মানে সেইভাবে বলতেছে আর কি, যে আমাকে বিয়ে জোর করে করানো হয়েছে, আমি বিয়ে করতে চাই না। তারপর যখন আমি আবার ঘোমটাটা উঠাইছি, তখন সে আমাকে দেখে ইমপ্রেস হয়ে তখন বলছে প্লিজ মোরে ছেড়ে যাইয়েন না, মোরে ছেড়ে যাইয়েন না, মুই কলজা ফেটটা মইরিয়া যাবো। দারুণ বলেছে, এরকম আর কি। বাহ, নাইস। একটু জীবন ভাইয়ের গল্প শুনতে চাই, যে বাস্তব জীবনে জীবন ভাইকে নিয়ে একটা মজার জিনিস আছে, যে তিনি ক্যামেরার সামনে যেমন শর্টস পরে থাকেন, মানে ক্যামেরার বাহিরেও শর্টস পরে থাকে। আমি যতদূর জানি একটা মজার অভিজ্ঞতা শেয়ার করি, তিনি কোনো একটা টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিতে এসেছিলেন শর্টস পরে, এবং রিকোয়েস্ট করেছিলেন প্রডিউসারকে আমি কি শর্টস পরে প্রোগ্রামটা করতে পারিনি, কিন্তু সেটা ঈদের প্রোগ্রাম ছিল। প্রডিউসার কোনো রকম তাকে রিকোয়েস্ট করে বলেছিল ভাই দয়া করে পাঞ্জাবিটা পরে, যেহেতু ঈদের শো, নিচে শর্টস ছিল, পাঞ্জাবির নিচে। পরবর্তীতে তাকে খুব কষ্ট করে ম্যানেজ করতে হয়েছে যে ভাই শর্টস পরবেন না। মানে ভাইয়া একটা, উনি হচ্ছে রিয়েল লাইফেও কমেডি। জীবন ভাই অলওয়েজই কমেডি। জীবন ভাই সবসময়, আমি ওনাকে যতবার দেখছি শর্টস পরেই দেখছি। ভাইয়া তুমি কি সবসময় জিমের গেটআপে থাকো, তুমি অলওয়েজ সবসময় জিমের গেটআপে থাকো? আমি বলে যে না, সে আর কি কমফোর্টেবল এই গেটআপে। তো খুব মজার মানুষ, খুবই ফানি আর কি, মানুষকে বাস্তব জীবনে হাসায়, আবার নিজের হাসিটা দেয়, তার হাসিটাও খুবই, তার হাসি দেখলে আমার হাসি পায়, হাসি চলে আসে। তার হাসি দেখলে হাসি পায়। শুটিং সেটে আসলে কি কি পাগলামি করে উনি? শুটিং সেটে করে অনেক, মানে অনেক চঞ্চল উনি, চটপটা অনেক। হ্যাঁ করে, আমাদেরকে ভালোই লাগে ওনার দুষ্টামি গুলো, আসলে খুব ইয়ে করে, চটপটা, খুব দুষ্টামি করে, ই করে। আর উনার ফাউল জামাই নাটক, ওনার কস্টিউম গুলা তো কমেডি, মানে সব প্রিন্টেড লুঙ্গি, প্রিন্টেড মানে শার্ট। ভাইয়া কোত্থেকে আনো এগুলা, কোথা থেকে কিনো এগুলা, কই পাওয়া যায়? এগুলো তো বিছানার চাদরের কাপড়, এগুলো তো আমাদের 3 পিসের কাপড়। আমরা খুব মজা করি, বাট ভাইয়া কোনো কিছু মনে করে না, সে খুব ফানি ভাবে নেয় সবকিছু। এই একটু পরপর তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে, তাকে ডাকতেছে, এটা করছে, এটা করছে, মানে করে সবাইকে, পুরো সেটটাকে মাথায় রাখে সে। অ্যাম্বিয়েন্সটা আসলে খুব দারুণ ভাবে ক্রিয়েট করতে পারে, খুবই দারুণ। একটু শুনতে চাই যে সিনেমার কথা বলছিলেন, খুব শীঘ্রই আপনার আরেকটা সিনেমা রিলিজ পেতে যাচ্ছে, একটু শুনি। সিনেমাটা বিয়ে আমি করব না, সিনেমার নাম তো অলরেডি করে ফেলেছি। বিয়ে আমি করব না, এটা আমি আর ইমন করেছিলাম, এবং রকিবুল আলম রকিবের ডিরেকশনে এটা কাজ করেছি আমরা, প্রায় 3 বছর হয়ে গেছে। সেন্সরও পেয়ে গেছে, বাট একটু জটিল, প্রোডিউসারদের জটিলতার কারণে সিনেমাটা এখনো রিলিজ হয়নি, বাট হোপফুলি এই বছর রিলিজ হবে। হ্যাঁ, হোপফুলি এই বছর। আপনার বিপরীতে মামুনুল ইমন ছিল হয়তো, ইমন ভাই কি ধরনের গল্প? রোমান্টিক?
হ্যাঁ রোমান্টিক অ্যাকশন এই যে বিয়ে আমি করব না মানে জোর করে আপনাকে বিয়ে করছে ইমন ভাই? ফাইনালি জোর করে হয়তো, এটা দেখতে হলে সিনেমা দেখতে হবে আসলে, বাট অনেক ক্ল্যাশ থাকে আর কি বিয়ে, মানে আমি একদম অপোজিট থাকি, বিয়ে শাদী করবেনই না, করবই না, একদমই ইন্ডিপেন্ডেন্ট। কেউ আমাকে কনভিন্স করতে পারে না, আমার ফ্যামিলির কেউ। তারপরে যে হচ্ছে নায়ক ঠিকই কনভিন্স করতে পেরেছে। হ্যাঁ, তা না হলে তো সিনেমা হতো না। ব্যক্তিগত জীবনে আমাদের তানহা তাসনি আপু কতটুকু রান্নায় পারদর্শী? আল্লাহ, রান্নায় আমি একদমই পারদর্শী না, টু বি অনেস্ট। মানে আমি রান্না করতে পারি না যে তা না, বাট রান্না করার খুব একটা সুযোগ হয় না। আর করলে কোনটা সবচেয়ে বেশি মজা হয়? আমি স্টেক ভালো করতে পারি। আচ্ছা, স্টেক, তারপর গার্লিক মাশরুম, তারপর হচ্ছে ডেজার্টের মধ্যে যদি বলি পুডিং, মানে ক্রিম ক্যারামেল যেটাকে বলি, এগুলা পারতাম মনে হয়, এখন যাই না, এখন ভুলে গেছেন, অনেকদিন করা হয় না আসলে। আমার ভালো হতো যে কেন আমাকে একটু মজার রান্না করে খাওয়াও না? না, আমার মা আর আমার শাশুড়ির রান্না এতই মজা যে আমার আসলে এই লোডটা নিতেই হয় না। সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগে দারুণ খেলেছেন, গিগাবাইট টাইটান্স, রাইট নাকি জায়ান্টস? গিগাবাইট টাইটান্স দারুণ একটা উইন করেছেন, পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিটা আপনাদের ঘরে গিয়েছে, কেমন অনুভূতি ছিল? এবং এই ক্রিকেটের সঙ্গে ছোটবেলা থেকেই কি বেড়ে উঠেছিল না নতুন করে এখন শিখেছেন? একদমই না, মানে আমি কোনোদিন ব্যাট বল হাতে নিয়েও দেখিনি। আমি চ্যাম্পিয়ন হয়ে গেলেন। আমি জাস্ট ফুটবল আমার খুব পছন্দ, আমি ফুটবল দেখতে খুব পছন্দ করি। আর্জেন্টিনা আমার পছন্দের দল, মেসি আমার ফেভারিট প্লেয়ার। আচ্ছা, তো ক্রিকেটটা আমি খেলতে পছন্দ করি। মানে আমি লাস্ট 2023 সালে যে সিসিএল হলো সেটাতে আমি জাস্ট প্র্যাকটিসে গেলাম, তখন আমার মনে হয়েছে যে ওকে, এটা তো ইন্টারেস্টিং, খেলা যায়, চেষ্টা করে দেখা যায়। সেটাতে আমার প্র্যাকটিস দেখে আমাকে টিমে নিয়ে নিল সকাল ভাই, নিয়ে ওপেনিং এ প্রত্যেক ম্যাচে আমি আর মিশু চৌধুরী, একজন আমাদের বাংলাদেশ দলের বাংলাদেশ টিমের এক্স প্লেয়ার মনে হয়, হ্যাঁ আম্পায়ার উনি ছিল, মানে আমাদের দুইজনকে ওপেনিং এ নামাতো, মানে ওপেনিং ব্যাটসম্যান। তো ইভেন আমরা একটা খেলা জিতিয়েছিও, মানে ফিমেলরা, এক ওভারে আমরা 22 রান নিয়েছিলাম। তো এক ওভারে 6 বলে 22 রান করেছেন। তো এবং ওইটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমের জিতার জন্য, মানে মেয়েদের পয়েন্টটা সবসময় ছেলেদের জিতার জন্য খুব হেল্পফুল থাকে। তো ওইটা ছিল। তারপর তো মাঝখানে 24 গেল, হলো না। এইটাতে এসে আবার দেখলাম সিসিএল হচ্ছে, আমি তখন দেশের বাইরে, তো দেখলাম হচ্ছে কি ব্যাপার, কেউ তো নকটক করে না, ফোন টোন দেয় না, আচ্ছা থাক এবার মনে, তাহলে খেলবো না। পরে আমি দেখলাম যে আসলে আমাকে কেউ ফোনে রিচ করতে পারে না, যেহেতু আমি একটু দেশের বাইরে ছিলাম। আসার 29 তারিখে আমি দেশে আসলাম, আসার পরে দেখলাম যে সবাই আমাকে ফোন দিচ্ছে, টেক্সট করছে যাওয়ার জন্য। পরে গেলাম, যাওয়ার পরে মোস্তফা কামাল রাজের, মানে সিয়াম বেসিক্যালি আমাকে, সিয়ামকে থ্যাঙ্কস আমাকে এই টিমে নেওয়ার জন্য, আসলে রাজ ভাইয়ের টিমে। তারপর কয়েকদিন প্র্যাকটিস করলাম, খেললাম। বাট মনে হয়েছে কি, মানে আমরা তো আসলে ক্রিকেট পারি না, কেউ বুঝিও না, এক্স্যাক্টলি, মানে আমাকে ক্রিকেট নিয়ে কোনো প্রশ্ন করলে খুবই বোকামি হবে এটা, কারণ ক্রিকেট খুব ভালো বুঝি না। বাট যতটুকু পারি অ্যাট লিস্ট ব্যাটে বলটা লাগাইতে পারি, এটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। এক্স্যাক্টলি। তো তারপরও সেই তুলনায় আমি অনেক ভালো পারফর্ম করেছি, বোলিং করা, ব্যাটিং করা, মানে ফার্স্ট টাইম নতুন হিসেবে। কোনটাতে বেশি কমফোর্টেবল ফিল করেন, ব্যাটিং এ আর বোলিং এ? ব্যাটিং এ আমার ব্যাটিং করতে আমার বেশি ভালো লাগে। এখনো পর্যন্ত 2টা সিজন খেলেছেন, সবচেয়ে বেশি আপনার ব্যাট থেকে কত রান এসেছে? আমি গতবার আমার ব্যাট থেকে বেশি রান এসেছে, যেহেতু ওপেনিং এ নেমেছি। এবার ওপেনিং এ মেজাবিন চৌধুরী আর মালিহা দুইজন খুব ভালো প্লেয়ার ছিল আমাদের দলে, তো ওপেনিং এ ওরা নেমেছে, আমাদের নামার প্রয়োজনই হয়নি। ওরা এত, মানে ওরা 2 ওভারে জাস্ট খেলা, তো ওরা 2 ওভার কভার করে ফেলেছে। 2 ওভার কভার করে ফেলেছে। গতবার তাহলে সর্বোচ্চ কত রান ছিল? গতবার মনে হয় 12, আমি একটা 4ও মেরেছিলাম গতবার। তারপরে আরেকটা 4 না 6 মারতে গিয়েছিলাম, উইকেট কিপার ওয়াজ আফরান নিশো ভাই, সে আমাকে আউট করে দিয়েছিল। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি করছেন দেখে কিছু মনে করলাম না, অন্য কেউ করলে ঝগড়া করতাম, অন্য কেউ করলে একটু মন খারাপ হতো আর কি। ইট ওয়াজ ফান। তো
সিসিএলটা ভালো ছিল এন্ড ফার্স্ট টাইম আমরা ছেলেদের টিমও চ্যাম্পিয়ন মেয়েদের টিমও চ্যাম্পিয়ন, সো ইট ওয়াজ এ হিস্টোরিক্যাল মোমেন্ট। অনেকে অনেক পচাইছে, অনেক ট্রল হইছে, বাট ট্রল করে লাভ নাই, দিন শেষে আমরা আসলে ক্রিকেট কেউই পারি না এখানে, আর সবাই পারলে নিশ্চয়ই এই জিনিসটা এত ফান হতো না, আর এটা তো আমাদের প্রফেশনও না এক্স্যাক্টলি। সো আমরা অনেক এনজয় করেছি যে আমরা একটু ডিফারেন্ট কিছু করছি, আমাদের ইয়ে থেকে জোন থেকে বের হয়ে সবার সঙ্গে দেখা হয়েছে, একটা ডিফারেন্ট, মানে এবার তো আমাদের রিয়েল স্টেডিয়ামে খেলা হয়েছে, তো মানে একদম ওই ফিলটা ছিল যে রিয়েল মাঠে খেলতে কেমন, তো এটা ভালো ছিল, সবার সাথে সবার দেখা হয়েছে, মানে ওই কয়টা দিন একটা উৎসবময় একটা পরিবেশ ছিল, এবং ফাইনালি আমরা চ্যাম্পিয়ন। আমাদের কাছে মনে হচ্ছে যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি, বাকি কে কি ভাবলো যায় আসে না, বিকজ আমরা অনেক হার্ড ওয়ার্ক করেছি। সো ক্রিকেট নিয়ে যেহেতু প্রশ্ন আসছে, ক্রিকেটের সবচেয়ে ফেভারিট প্লেয়ার কে? ক্রিকেটে আমার বাংলাদেশে আমার সবসময় মাশরাফি পছন্দ ছিল, ওই যে বললাম মেসিকে আমার পছন্দ ছিল, আর বোলার ছিল? বোলার ছিল, আচ্ছা, অফ কোর্স ক্যাপ্টেনও ছিল। ব্যাটিং এ মাশরাফি সব সময় খুব ভালো করতে পারতো না, বাট বোলিং এ খুব ভালো। আপনি তো জানেনই, আপনি শুরুতেই বলছিলেন আমি ক্রিকেট সম্পর্কে জানি না, বাট আপনি যথেষ্ট ভালো জানেন। খেলা তো দেখেছি, আসলে আমার বাসা মিরপুরে, তো মিরপুর স্টেডিয়ামে খেলা হতো, মাঝে মাঝে আগে যেতাম খেলা দেখতে, কিছু বন্ধু বান্ধবরা মিলে স্কুল থেকে কলেজ থেকে আমরা খেলা দেখতে যেতাম, তো এত বুঝি না, বাট দেখতে যেতাম, ক্রাউডটা জানি আর কি। এক্স্যাক্টলি, মানে স্টেডিয়ামে যখন বাংলাদেশের খেলা হয় না, তখন মনে হয় যে একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকে, সবাই যখন 6 মারতেছে 4 মারতেছে, সবাই যখন একসাথে চিল্লায় না, মানে একদম গুজবাম্পস হয়, মনে হয় যে দেশকে রিপ্রেজেন্ট করা, মানে খুব ভালো লাগে আর কি, যে প্লেয়ার গুলো যে খেলে। আর হেরে গেলে খুব কষ্ট লাগতো, যে আজকে কি আমি স্টেডিয়ামে আসছি দেখে হেরে গেল, তো খুব মন খারাপ হয়, খুব মন খারাপ হয় যে কেন হেরে গেল, কেন ওরা একটু ভালো খেলে না, কষ্ট নিয়ে ফিরতে হয়। রাইট। দেশের বাহিরে যদি বাংলাদেশকে বাদ দেই, তাহলে কোন টিম সবচেয়ে বেশি পছন্দের? আর্জেন্টিনা পছন্দ আমার ফুটবলে। ক্রিকেটে আমি তো খেলা দেখি না, বাংলাদেশের খেলা ছাড়া অন্য কোনো টিম সম্পর্কে আইডিয়া নেই? কোন প্লেয়ার পছন্দ? হ্যাঁ, আমার বিরাট কোহলিকে ভালো লাগে। বিরাট কোহলি কোন টিমের? ইন্ডিয়াতে। না, বেসিক্যালি ইন্ডিয়ার আগের টিমটা আমার খুব পছন্দ ছিল, যখন হচ্ছে ইয়েরা সবাই, মানে আমার পরিচিত সব প্লেয়ার, হরভজন সিং, যুবরাজ, ওরা ছিল, তখন আমার ওদের টিমটা ভালো লাগতো। 15-16 দিকে যে ওয়ার্ল্ড কাপ, তখন ভালো লাগতো, যে সবাইকে চিনতাম, তখন মনে হইতো যে আচ্ছা। তারপর এখন নতুন নতুন অনেক প্লেয়ার আসছে, আমি কাউকেই চিনি না, আর এখন আসলে খেলাও দেখা হয় না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশ টিমের খেলা দেখতে চাই, বাট দেখলে হতাশ হয়ে যাই, তখন আমার রাগ লাগে যে ওদের কাজ তো এটাই, ওরা কেন এই কাজটা ভালো মতো, এত বছর পরে এসেও যদি এত বাজেভাবে হারে, তখন মনে হয় না যে কষ্ট লাগে না, যে এইভাবে প্রত্যেকবার আমাদের দেশ ইনসাল্ট হওয়ার কোনো মানে নাই ওয়ার্ল্ডের সামনে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড তো দেখছে। যেহেতু খেলা নিয়ে কথা হচ্ছে, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে বিপিএল কি দেখা হয়, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ফ্র্যাঞ্চাইজি? না, একদমই দেখা হয় না। আপনার অরিজিনটা আসলে কোন জেলাতে বা কোন শহরে? ব্রাহ্মণবাড়িয়া। এবং এটা বিপিএল এর কোন টিমের মধ্যে আছে? কুমিল্লার মধ্যে চিটাগং এ না কুমিল্লা আমি জানি না, বাট বিভাগ তো চিটাগং এ পড়ে। তার মানে আপনাদের বিভাগ যদি চিটাগং হয়, আপনাদের বিপিএল এর টিম হচ্ছে চিটাগং কিংস, মেবি কিছু একটা, জানি না। ব্রাহ্মণবাড়িয়া, চিটাগং। ওকে, ফাইন। আমার তো ধৈর্য নাই আসলে, মানে এত টাইম নিয়ে খেলা দেখার, এত ধৈর্য নাই, বিকজ অনেক ব্যস্ত থাকা হয়। আর আমি সুযোগ পেলেই, আমি খেলাটা দেখে সময় নষ্ট করি, আমি সুযোগ পেলেই ফ্যামিলির সাথে টাইম দেই। ফ্যামিলিকে যেহেতু দুই পরিবার, এখন দুই পরিবারকে আমি সময় দিতে পারি না শুটিং এর জন্য। দেখা গেছে যে সবার সাথে আমার রাতে দেখা হয়, আবার হচ্ছে আমি যেতে যেতে সবাই ঘুমিয়ে পড়েছে এরকম, তো এই জন্য ফ্যামিলিকে টাইম দিই, ফ্রি টাইমটা ফ্যামিলিতে দেয়া হয়। যেহেতু পিছনের গল্প, পুরনো গল্প বলছিলাম, একটু কেন যেন জানতে ইচ্ছে করছে যে তানহা আপু সেই অনুভূতিটা কেমন ছিল? গুজবাম্পসের কথা বলছিলেন যখন প্রথম 16 সালে সিনেমার জন্য কল দেয়া হয়, সেই অনুভূতিটা একটু শুনতে চাই। কিভাবে, আমি যতদূর জানি 14 সাল থেকে সিনেমাটা আসলে কাজ চলছিল বা হবার কথা ছিল, কথাবার্তা প্রসেসিং চলছিল, হুট করে মিডিয়া জগতে বা শোবিজে আসার গল্পটা একদম ছোট্ট করে শুনতে চাই। ছোট করে যদি বলি, আমি জাস্ট ইউনিভার্সিটি শুরু করেছি, তখন আমার একটা ফ্রেন্ড আমাকে, আমাদের ইউনিভার্সিটির ল্যাবেও, ইভেন আমার কোনো পিসিও ছিল না, ইউনিভার্সিটির ল্যাবে আমাকে একটা ফেসবুক আইডি খুলে দিল। তা আমি তখন পারিও না, ফেসবুক বুঝিও না, এত বেশি খুলে দিল, তো ছবি দিই না ভয় লাগে। তখন মনে হচ্ছিল, তখন তো নিউ আসলে, তখন মনে হচ্ছিল যে
কি না কি হয়, আমার মনে হচ্ছে ফেসবুকে ছবি দেওয়া মানে মনে হয় আমি ইন্টারনেটে আমার ছবি চলে গেল, এরকম একটা অবস্থা। তো ভয়ে ভয়ে আবার 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 ক্লাসমেটদেরই ডিএসএলআর ছিল, ওরা আমাকে জাস্ট কয়েকটা ছবি তুলে দিল। মানে বরানীতে আমার ক্যাম্পাস ছিল, আমরা একদিন ধানমন্ডি লেকে ঘুরতে গেলাম সবাই, নর্দার্ন ইউনিভার্সিটি। তো একদিন আমরা বললাম যে আচ্ছা নতুন ক্যামেরা কিনছে, চল তোদের ছবি তুলে দিই। তো আমরা চলে গেলাম ধানমন্ডি লেকে, কয়েকটা ছবি টবি তুলে জাস্ট প্রোফাইল পিকচার কভার ফটো দিলাম। তো তারপরে খুব ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু হলো, এর মধ্যে নীরবও ছিল, নীরব ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, অ্যাকসেপ্ট করলাম। তারপর আমার ডিরেক্টরটা অ্যাকসেপ্ট করি না, বিকজ আমি চিনতাম না, আননোন পারসন দেখে করি না। আমার মনে হয় 50-60টাই ফ্রেন্ড ছিল, নীরবকে চিনতাম দেখে নীরবকে আসলে অ্যাড করা। তারপরে নীরব একদিন অফার মানে মেসেজ করলো যে আমরা একটা সিনেমা করছি, সিনেমাটাতে তোমাকে নায়িকা হিসেবে নিতে চাই। আমি ভাবছি ও ফাইজলামি করতেছে, হিরো আমার সাথে মজা নিতেছে, আমি ইগনোর করে গেছি। পরে এক সপ্তাহ পরে ও আবার আমাকে নক করে বললো যে তুমি তো কিছু জানালা না, তুমি কি সিরিয়াস ছিলা? ও আই এম সরি, আমি বুঝি নাই। পরে আমি জানি না, আসলে বাসায় কথা বললে জানাতে হবে, বাসায় দিবে কিনা। বলছি ঠিক আছে তুমি বাসায় কথা বলো, যদি না দেয় আমি কথা বলবো। পরে তো বললাম বাবা এ তো অনেক সিরিয়াস। তারপরে আসলে ওই কথা বলছে আব্বু আম্মুর সাথে, ও আর ডিরেক্টর সরাসরি এসে, সরাসরি। এটা 14 সালের ঘটনা, 14 সালের ঘটনা। হ্যাঁ, সরাসরি কথা বলে, ডিরেক্টরও ছিল, ডিরেক্টর গল্পটা শোনালো। এগুলো আব্বু বলে বাবা আমার মেয়ে তো কিছু পারে না। আর হ্যাঁ, আব্বু ওয়াজ ইনভলভ উইথ মিডিয়া। আব্বু, আমরা যখন ছোট তখন আব্বু বেশ কিছু নাটক প্রডিউস করেছিল। তো আব্বু ইন্টারেস্টেড, মানে আব্বু খুব কি বলে, এটা কিন্তু ব্লেসিং ছিল যেখানে বাবারা নরমালি বাংলাদেশের ক্ষেত্রে রাজি হতে চায়। এক্স্যাক্টলি। তো আব্বু খুব কালচারাল মাইন্ডেড। আব্বু নাটক প্রডিউস করেছিল কিছু, তখন আমরা যেতাম শুটিং সেটে। তো তখন আমি গেলি, ইভেন তখনও আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমাকে বলতো আরে ভাগ্নি তো নায়িকা হইতে পারে, আপনার নায়িকা নেওয়ার দরকার কি। তখন আম্মু না আমাকে আর নিত না, বলে না 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 সামনে এসএসসি পরীক্ষা, সমস্যা হবে পরীক্ষা, আমাকে আর সেটা নিত না। তো এরকম পরে তো আমাদের কারো কোনো প্ল্যানই ছিল না। তারপরে হুট করে আব্বু পরে বললো যে বাবা ও তো কিছু পারে না, আমার যদি প্ল্যানিং থাকতো ওকে তো অ্যাক্টিং শিখাতাম, নাচ শিখাতাম, এগুলো শিখাতাম। বলে আঙ্কেল সমস্যা নেই, আমরা গ্রুমিং করে নিব। এভাবেই শুরু আসলে। আচ্ছা, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কাহিনী। আমরা অনেকেই হয়তোবা জানি না, ওই দিন হয়নি, বাট গুজবাম্পসটা হয়েছে যেদিন আমাদের সিনেমাটা শেষ করে আমরা প্রিমিয়ার শো করলাম হচ্ছে এফডিসি তে। সেই দিন মানে আব্বু ওয়াজ লাইক আমার দিকে এইভাবে একবার তাকায়, একবার স্ক্রিনের দিকে তাকায়, মানে আমার মেয়ে এক্স্যাক্টলি আমার মেয়ের সিনেমা দেখছে। আবার সিনেমা শেষ করে আব্বু জাস্ট আমাকে জড়ায় ধরছে যে নতুন হিসেবে তুমি ভালো করছো। তো ওই দিন গুজবাম্পস ছিল। আর আরেকটু আমি বলতে চাই, আব্বু আম্মু খুব ফিল্মি পোকা। তারা যখন প্রেম করছে তাদের ডেটিং ছিল সিনেমা হওয়া, মানে সিনেমা দেখা। তো মানে আম্মু নানুর কাছে ধরাও খাইছে, মানে আমার নানার কাছে সিনেমা দেখতে যে চুরি করে। তারা রাজ্জাক স্যারের, তারপরে শাবানা ম্যাডামের অনেক সিনেমা দেখতো। তো আব্বু আম্মু ইভেন এরকম হতো যে শুটিং দেখতে এফডিসি তে আসতো। এফডিসি তে কোনো একটা রিলেটিভ ছিল, শুটিং দেখতে আসতো। তো ওই দিন আব্বু আম্মু বলতেছে যে আজকে আমি ফিলিং প্রাউড যে আমার মেয়ের সিনেমা দেখতে আমরা এফডিসিতে যাচ্ছি। এক্স্যাক্টলি, অন্য কারো সিনেমা দেখতে আসলাম, সেখানে আমার মেয়ে। হ্যাঁ, শাবনুর আপুর সিনেমা শুটিং তারা দেখতে এসেছিল, আমাকে যেটা গল্প শুনিয়েছিল। আমরা খুব এক্সাইটেড, আমরা শাবনুরকে দেখছি এফডিসিতে শুটিং করতে। তো সেই দিন তারা আসলে একটা নায়িকার বাবা মা হিসেবে এফডিসিতে এন্ট্রি করেছে, সো দে ফিল ভেরি প্রাউড। তাদেরকে দেখে আমারও খুব প্রাউড হচ্ছে, আচ্ছা তাহলে তো ঠিকই আছে, আমি কিছু একটা করতে পেরেছি, অ্যাট লিস্ট আমার বাবা মাকে হ্যাপি করতে পারছি আর কি। দারুণ, আসলে গুজবাম্পস হবার মতো সিচুয়েশন। আপনার পরবর্তী সিনেমা ছিল ধূমকেতু, মেবি 2016-এ, শাকিব খানের বিপরীতে। এবং এই সিনেমায় পরিমণিও ছিলেন, মানে একটা ত্রিভুজ প্রেমের গল্প যতদূর জানি আমরা যে ছিল। এবং অনেকে বলে থাকে যে এই সিনেমায় আপনি ভালো কাজ করেছিলেন, বাট যেহেতু ক্যারেক্টারটা একটু পার্শ্ব চরিত্রে ছিল, তাই হয়তো বা প্রপারলি আপনার এক্সিকিউশনটা আমরা পর্দায় না, ক্যারেক্টার পার্শ্ব ছিল না, প্যারালালই ছিল। কিন্তু পরে হয়েছে কি, প্রোডিউসার ও ডিরেক্টর কার ঝামেলা ছিল আমি জানি না, আমি দেখলাম যে আমার অনেকগুলো সিন গান শুটিং করে আসছি, সেগুলো সব ফেলে দিছে। তো আমি কিন্তু ফার্স্টে সিনেমাটা করতে রাজি হই নাই, বিকজ তখন আসলে পরিমণি অলরেডি সিনেমা করতেছে, আমি জাস্ট নতুন আসছি। তো আমি বলছি আমি যদি করি আমি লিড রোলই করব, আমি সেকেন্ড ক্যারেক্টার করব না। তো তখন ডিরেক্টর জাস্ট আমাকে আব্বুকে কল দিয়ে বললো যে আপনি ওকে একটু নিয়ে আসেন। আব্বু আমাকে বলছে চলো এক জায়গায় যাই, মানে ডিরেক্টরের সাথে আবার আব্বুর খুব ভালো রিলেশন ছিল। তারপর চলো এক জায়গায় যাই। পরে প্রিয়াঙ্কা শুটিং হাউসে আমাকে নিয়ে গেলাম, আমি যে দেখলাম যে ওই ডিরেক্টরের একটা শুটিং চলছে ওই সেট। পরে ডিরেক্টর জাস্ট আমাকে স্ক্রিপ্টটা দিয়ে বলছে যে তুমি পড়ে দেখো, তোমার কাছে যদি মনে হয় সাইড রোল বা সেকেন্ড হিরোইন তুমি
কইরো না, স্ক্রিপ্টটা নিয়ে যাও, তুমি পড়ো। স্ক্রিপ্টটা নিয়ে আমি পড়লাম, আমি তো তখনও না আমি করব না, বিকজ আমি ছোটবেলা থেকে এরকম, আমি যেখানে যাব আমার প্রায়োরিটি থাকতে হবে, আর নাহলে আমি ওখানে যাবই না। যেখানে সাপোজ আমার প্রায়োরিটি না, আমি সেখানে যাবই না। আমার দরকার কি শুধু শুধু কম্পিটিশনে যাওয়া। পরে ক্যারেক্টার পরে দেখলাম যে ক্যারেক্টারটা প্যারালালি ছিল। তারপরে আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্ড, কোন জিনপুরি ভূত আসর করলো। তারপরে দেখি যে আমরা গান শুটিং করলাম, মানে আমাদের প্রতিটা গান কিন্তু 3 জনই ছিল, এমন না যে পরি আর সাকিব ছিল আমি ছিলাম, না না, প্রতিটা গান আমরা 3 জন শুটিং করেছি, আমরা 3 জন একসাথে শুটিং করেছি। হ্যাঁ, সেই শুটিং করা গান আমার নাই, তারপরে হচ্ছে আমার 22টা সিন শুটিং করা নাই। তো যখন এগুলো দেখলাম ফাইনালি এবং সেন্সরে যখন আমার কাছে খবর আসছে, তখন আমি তো ডিরেক্টরকে ফোন দিয়ে অনেক চার্জ করলাম। তারপর আমি খবরদার, আপনি কি ভাবছেন যে আপনি ওই পোস্টারে ছোট করে আমার ছবি দিবেন, এসব হবে না। আপনি যদি পোস্টারে আমার ছবি ইউজ করেন, আমি আপনার নামে মামলা করবো, বিকজ আপনি আপনার কথা ঠিক রাখেন নাই। আপনি আমার সব সিন ফেলে দেন, আমার দরকার নেই। আপনার রাইটস নাই যে একজন আর্টিস্ট নতুন আসছে দেখে আপনি তাকে হিউমিলিয়েট করবেন। এক্স্যাক্টলি, আপনার আমার সাথে কথা যেটা হয়েছিল সেটা আপনি রাখতে না পারলে আপনি আমাকে বলতেন, বা আমার যদি 2টা সিনও থাকতো আপনি আমাকে শুরুতে বলতেন, আমি হ্যাপিলি করে দিতাম যে ওকে ফাইন, আমার গেস্ট অ্যাপিয়ারেন্স। বাট আপনি আমাকে একটা বলছেন, করছেন আরেকটা। তো আসলে এই সিনেমাটা সাইন করা আমার লাইফে সবচাইতে ব্যাড ডিসিশন ছিল। ইভেন শাকিব খানের সাথে আমার একটা রোমান্টিক গান ছিল যেটা পরে করা হয়নি। তো অনেক কিছু, আমি আসলে তখন পলিটিক্স কিছু বুঝি না, নতুন আসছি। আব্বুর সাথে তো খুব রাগারাগি, তুমি কেন নিয়ে গেছো আমাকে, এই হয়েছে সে হয়েছে। তো তারপরে আমি বলছি আমার কোনো সিন রাখা যাবে না, তাহলে আমি আপনার নামে মামলা করব। তারপরে জাস্ট আমার 1টা বা 2টা সিন যেটা না রাখলে হয়তো গল্পটাই হবে না, গেস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে ওটা রেখেছে। তো ওই সিনেমা কোথায় বের হইছে, কবে বের হইছে, জাস্ট আমার কোনো মাথা ব্যথাও নাই, বিকজ ইট ওয়াজ দ্য ব্যাড ডিসিশন অফ মাই লাইফ। মানুষ কথা তো রাখে না আসলে, ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম লোকই চাপাবাজ, বলে একটা আসলে করে আরেকটা। তো আমি জানি টানি না, আব্বু আম্মু আবার কি করছে, সিনেমা রিলিজ হয়েছে পরে আবার লুকায় ওই সিনেমা দেখতে গেছে। আমি জানি না, আমাকে বলে নাই। পরে আমি অনেকদিন পরে শুনছি যে আমার 2টা সিন ছিল অ্যাজ এ গেস্ট অ্যাপিয়ারেন্স। তো বলছে আমরা তো সিনেমাটা দেখছি, খুব খারাপ লাগছে, বেশ পুরোটা টাইম তো আম্মু আমার সাথে ছিল। তো বলে যে সিনগুলো এইভাবে ফেলে দিল, মানুষ কিভাবে পারে এসে, আমি বলছি বাদ দাও, ফরগেট ইট। অবশ্যই এটা আসলে ডেভাস্টেটিং একটা সিচুয়েশন ছিল। পরবর্তীতে এটা 16 সালের ঘটনা, পরবর্তীতে আরো একটা সিনেমা করেছে ভালো থেকো, সেখানে আপনার বিপরীতে ছিল হয়তো আরফিন শুভ। ওই সিনেমাটা সম্পর্কে একটু শুনতে চাই, এই যে খারাপ অভিজ্ঞতা থেকে কিভাবে কাটিয়ে নতুন সিনেমায় অন্তর্ভুক্তি হলো। এটা ছিল আমার টার্নিং পয়েন্ট, বিকজ মানে বলে না যে আমি যদি অনেস্ট থাকি আমার জন্য ভালো কিছু ওয়েট করবে। সো আমি তো এই যে ধূমকেতু, তো আমার সাথে এই ঘটনা, তারপর যদিও মানুষের খারাপ আমি চাই না, তারপর আমি শুনেছি যে ইভেন ধূমকেতু সিনেমাটা 1 ফোঁটাও ব্যবসা করে নাই। তারপরে প্রোডিউসারের অবস্থা খুবই খারাপ, সে ঋণগ্রস্ত। ডিরেক্টরেরও পরে আমি কোনো সিনেমা দেখিও নাই, এবং তার আমি ভালো কোনো সিনেমা পাইও নাই, দেখিও নাই। তো মানুষের যদি আপনি খারাপ করেন, আপনার সাথে দিন শেষে ওইটাই হবে। তো ওই প্রোডিউসার তো সর্বসারা নিঃস্ব হয়ে গেছে। অ্যাকচুয়াল মৌলিক গল্পটা যেটা ছিল ওইটা যদি করতো, সিনেমাটা হয়তো ভালো যেত, কারণ এটা মৌলিক গল্প একটা ছিল। তো তারা গল্প উল্টায় পাল্টায় পুরো নষ্ট করে ফেলছে, দেখে এই অবস্থা। যাই হোক, পরে আমি জাকির হোসেন রাজু স্যারের কাছ থেকে অফার পেলাম, এবং খুবই হ্যাপি ছিলাম যে আরফিন শুভ আমার কো অ্যাক্টর। তারপর আমরা সিনেমাটা, মানে আমি তো ওই দিন আমার মনে হচ্ছে যে ইট লাইক মানে হতে যাচ্ছে, একটা ড্রিম কাম ট্রু এরকম মনে হয়েছিল। তো তারপরে আমরা সিনেমা শুরু করলাম, এবং সিনেমাটা রিলিজ হলো 2018 সালে। তো ভালো ছিল সবকিছু মিলিয়ে এক্সপেরিয়েন্স। তখন তো সিনেমা আসলে কোনোটাই এত ভালো চলে নাই, বিকজ মানুষ আসলে হলে যেত না। তো আই উইশ যে এই সিচুয়েশন আমার সিনেমাটা রিলিজ হতো, এখন সিনেমার যে বাজার, যে ভালো, তখন এখন হয়তো আরো অনেক ভালো রেসপন্স পেতাম। বাট অনেকেই আমাকে ওই সিনেমাটা দিয়ে চিনেছে আসলে। বাহ, দারুণ। এবং ওই সময় আরফিন শুভ খুব প্রমিনেন্ট পজিশনে ছিল, একদমই নতুন বা ভালো কাজের তার আরফিন শুভ তখন খুব ব্যাক টু ব্যাক অনেক ভালো ভালো কাজ এসেছিল। ঢাকা ওয়ার এবং এই টাইপের কিছু একটা ছিল, ঢাকা অ্যাটাক ভালো কাজ করেছে। পরবর্তীতে আপনার দীর্ঘ একটা গ্যাপ, সিনেমা আর করা হয়নি। খুব সম্প্রতি আরেকটা রিলিজ পাবে পরবর্তীতে, যে কোভিড শুরু হয়ে গেল, কোভিডে একটা লং গ্যাপ ছিল। তারপরে আবার হচ্ছে
কোভিড এর পরপরই আবার 2টা সিনেমা করলাম, রুখে দাঁড়াও আর হচ্ছে বিয়ে আমি করব না। এই 2টা করলাম, করার পরে হচ্ছে এই 2টা করার পরে রুখে দাঁড়াওটা রিলিজ হয়েছে লাস্ট ইয়ার, আর বিয়ে আমি করব নাটা এখনো রিলিজ হয়নি। বেশ কিছু সিনেমা আরো হবার কথা ছিল, বাট হচ্ছে কোনোটা গল্প পছন্দ হয় নাই, কোনোটা কিছু অনুদানের সিনেমা আমি অফার পেয়েছিলাম, বাট বলে মিলে নাই দেখে আমি আসলে করি নাই। আর আমার 2টা সিনেমা এখনো সাইন করা আছে, একটা হচ্ছে জানবাজ, যেটা আমার আর বাপ্পি চৌধুরী সাইন করা আছে এবং ওয়াজিদ আলী সুমনের ডিরেকশনে, আর তারামন একটা সাইন করা আছে, যেটা বীর প্রতীক তারামন বিবির মানে জীবনের উপরে। তার মানে সেটা আপনি পোর্ট্রে করতে পারেন। হ্যাঁ, আমি পোর্ট্রে করছি, তো এই দুটো আমার সাইন করা আছে। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা এক্সপেরিয়েন্স হবে আপনার জন্য। খুব মানে এগারলি ওয়েট করব ওই সিনেমাটার জন্য। সম্পূর্ণ গ্ল্যামারাস চরিত্রের বাহিরে যে আপনাকে একদম মানে একদম আমি এমন কিছু করতে চাই যে যেটা আমার থেকে ডিফারেন্ট কিছু, মানে সবসময় আমি যে ধরনের রোল প্লে করি ওরকম কিছু না, ডিফারেন্ট কিছু করতে চাই আর কি সবসময়। কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলা চলচ্চিত্রের এখন একটা সুদিনের হাওয়া বইছে, যেটা কয়েক বছর আগেও ছিল, 3 বছর আগেও ছিল না, বর্তমানে আমরা প্রিয়তমা সুরঙ্গ থেকে শুরু হয়েছে, সুরঙ্গ থেকে শুরু হলো। আমরা খুব করে এখন সবাই চাচ্ছি শাকিব খানের নায়িকা হতে, শাকিব খানের সঙ্গে মুভি করতে। আপনি অলরেডি করেছেন, হয়তোবা ওই কাজটা আপনার জন্য আপনি অতটা পছন্দ করেননি বলা যায়। অনেক ভালো কিছু হতে পারতো। আমি আমার যেমন কিছুদিন আগে শাকিব খানের সাথে কথা হচ্ছিল, তো শাকিব ভাইকে আমি এটাই বলতেছিলাম, ভাইয়া একটা সিনেমা করলাম তোমার সাথে, তা মানে গানটা শুটিং করলো না, আর স্যাড সংটা তো ফেলেই দিল, আর রোমান্টিক সংটা ওরা শুটিংই করলো না, তাহলে তো তোমার সাথে আমার একটা গান থাকতো। তো ভাইয়া পরে বলছিল যে হ্যাঁ সমস্যা নেই, সামনে হবে, তো সামনে হবে ইনশাআল্লাহ। ভালো কিছু আমি জানি না আসলে, হলে ভালো। মানে এখন যেহেতু উনি সুপারস্টার, ওনার সাথে সবাই কাজ করতে চাবে, লাইন অনেক লম্বা, তো আমি আসলে কোনো ওই যে বললাম না, আমি কোনো ইয়েতে যেতে চাই না। যদি উইলিংলি আমার কাছে অফার আসে আমি হ্যাপি, আমি কোনো ওইটার জন্য আমি কোনো ট্রাই করব বা আমি কোনো কি বলে ওটাকে ডিপ্লোম্যাটিক কিছু করব বা আমার ওটা দরকার নাই। রাইট। সেই শাকিব খানকে 2016-তে যেমন দেখেছেন, 25-এ এসে সম্পূর্ণ চেঞ্জ, সম্পূর্ণ ডিফারেন্ট। কেমন পার্থক্য আসলে দেখেন এবং এটা আসলে জন্য আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটুকু? আমি মানে রিসেন্টলি যে মানে একটা অ্যাওয়ার্ড শো হলো, সেটাতে দেখলাম যে শাকিব খানকে নিয়ে খুব মাতামাতি হচ্ছে। আমি নিজেই এরকম অ্যাওয়ার্ড শোতে গিয়ে দেখেছি শাকিব খানকে পচানো হচ্ছে, শাকিব খানকে নিয়ে ফান করা হচ্ছে, শাকিব খানের বিয়ে, দুই বউ, এসব নিয়ে বা তার ব্যক্তিগত জীবন নিয়ে। তখনও কিন্তু শাকিব খানই ছিল বাংলাদেশে যার সিনেমা যার নামে চলে, এবং এমন এমন মানুষরা ফান করছে, তারাও নায়ক, এমন এমন মানুষরা ফান করছে যাদের সিনেমা নাম মাত্র চলে না, ফান করছে। আমি দেখেছি প্রথম সারির নায়ক নায়িকাদেরকে দেখেছি ফান করছে, তো আমার কাছে বিষয়টা ভালো লাগেনি। আবার দেখছি যে অ্যাওয়ার্ড শোতে এখন শাকিব খানকে নিয়ে মাতামাতি হচ্ছে, বিকজ সে সুপারস্টার। মানে আমাদের ইন্ডাস্ট্রি হয় কি, যখন যার ভালো সময় সবার আশপাশে মানুষজন ঘুরে, আবার খারাপ সময় পিছনে গিয়ে তাদের বদনাম করে। তো দেখে খুব ভালো লাগছে যে এখন আসলে সে তার কাজ দিয়ে, ইভেন শাকিব ভাইয়ের একটা প্লাস পয়েন্ট হচ্ছে সে কোনো কিছু প্রতিবাদ করে না, তার নামে যত কিছু হয়ে যাক সে কিচ্ছু বলে না, কোনো স্টেটমেন্ট দেয় না, প্রেস কনফারেন্স করে না, কিছু করে না। তো আলটিমেটলি সে তার কাজ দিয়ে, একজন সুপারস্টার আসলে এমনই হওয়া উচিত, সে তার কাজ দিয়ে বুঝিয়ে দেয়, বদনাম গুলোকে সে আসলে ঢেকে দেয়, এবং মানে বলে না যে গালিকে তালিতে বদলায় দেয়, সে ওরকম আর কি। তো তার কাজ দিয়ে সে আজকে এত বড় সুপারস্টার। তার তো রিসেন্ট ব্যাক টু ব্যাক কয়েকটা মুভি অনেক বেশি হিট হলো। প্রথমে ছিল প্রিয়তমা, পরবর্তীতে রাজকুমার ছিল, বরবাদ ছিল, তুফান এবং তাণ্ডব আসেনি। এর মধ্যে কোনটা আপনার দেখা হয়েছে? সবগুলো। কোনটা বেশি ভালো লেগেছে? বরবাদের কোন সিনটার জন্য আপনার বেশি ভালো লাগা কাজ করে? ফার্স্ট অফ অল বরবাদ শাকিব খানের লুক, কস্টিউম, মানে একটা ডায়লগ তো আজকে বলতেই হবে। আল্লাহ। ফার্স্ট অফ অল বলবো যে ক্রাশ খাইছি আমি শাকিব খানের উপরে, তার লুকটাকে যে মানে সে দেখতে আসলে যেমন, তার লুকটাকে প্রপার ইউটিলাইজ করা হয়েছে এখানে, এবং তার কস্টিউম ওয়াজ মাইন্ড ব্লোয়িং। তারপরে যে কিছু অর্নামেন্টস পরছে হাতে টাতে কানে টানে, দ্যাট ওয়াজ ডিফারেন্ট, এন্ড আমার কাছে খুব ভালো লাগছে, তাকে স্যুট করছে অনেক ভালো। আর বরবাদের
আমার এরকম ক্রেজি টাইপের লাভার অনেক পছন্দ। হি ওয়াজ ক্রেজি ইন বরবাদ। তো ওই যে একটা সিন থাকে না যে তার মানে নায়িকাকে তার বস ইনসাল্ট করে, তারপরে সে যে ওরে গলার মধ্যে একটা শিকল পেঁচায় লাইক এ ডগ বের করে নিয়ে আসে, দ্যাট সিন ওয়াজ অ্যামেজিং। মানে এরকমই হওয়া উচিত আসলে হাজবেন্ড আর বয়ফ্রেন্ড, যে প্রোটেক্ট হিজ গার্ল, যে আসলে কেউ কিছু বললে এইভাবেই করা উচিত। মানে যদিও এটা মানে সবার পক্ষে সম্ভব না, বাট সিনটা অনেক মজা লাগছে, সিনটা অনেক জাস্ট ছিল। এবং এই বরবাদে শাকিব খানের অনেকগুলো ডায়লগ অনেক বেশি পপুলার হয়েছে ফেসবুক সহ, মানে আপামর জনসাধারণ বাচ্চা থেকে শুরু করে সবাই এখনো বলছে। আমি আপনার কাছ থেকে আজকে একটা ডায়লগ শুনতে চাই। অনেকগুলো ডায়লগই ভালো ছিল। একটা ডায়লগ আছে না যে যে জিনিস টাকার পাওয়ারে পাওয়া যায় না ওইটাই তো এক্সক্লুসিভ, এরকম একটা ডায়লগ ছিল মনে হয়। এই ডায়লগটা ভালো লাগছে আমার কাছে, যে আসলে ইটস ট্রু। তো পুরো ফিল্মটাই আসলে সুন্দর। আর আমি খুব হ্যাপি আলহামদুলিল্লাহ যে আমাদের দেশে ইন্টারন্যাশনাল মানের সিনেমা হচ্ছে এবং খুব ভালো সিনেমা হয়েছে। এরকম ভালো ভালো সিনেমা আরো হবে, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি চেঞ্জ হবে, এই দিনটার জন্য আমরা আসলে ওয়েট করছিলাম। আমি একটু একটা জিনিস জিজ্ঞেস করবো, এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আপনিও বিলং করেন, আমাদের দেশে অনেক গুণী বা মানসম্মত নায়িকা আছে। এই যে দেশের বাহিরে থেকে নায়িকা বা পার্শ্ব চরিত্রে যারা এসে কাজ করছেন, এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য আপনার দৃষ্টিতে কি মনে হয়, পজিটিভ ও নেগেটিভ? এটা দুইটাই এফেক্ট আছে, পজিটিভ নেগেটিভ। পজিটিভ হচ্ছে যে আপনার মার্কেটটা বড় হচ্ছে, আরেক দেশে নায়িকা থাকার কারণে আপনার দুইটা দেশ ইনভলভ হচ্ছে, ক্যানভাসটা বড় হচ্ছে, ওই দেশেও আমাদের সিনেমা যাচ্ছে, ওই দেশেও ফ্যান ফলোয়ার তৈরি হচ্ছে শাকিব খানের। আর হ্যাঁ, ইটস ট্রু আমাদের দেশের নায়িকারা কাজ হারাচ্ছে। এইখানে যদি আমাদের দেশের নায়িকাদের নেওয়া হতো তাহলে হয়তো আমাদের দেশের টেকনিশিয়ানসরা থাকতো, তাহলে হয়তো তাদের কর্মস্থান হতো। বাট এটাও আমি বলবো যে আসলে যে কোয়ালিটিটা আমরা চাই বরবাদে দেখেছি, সেটা মনে হয় না আমাদের দেশের পসিবল হতো। আমাদের দেশের টেকনিশিয়ান ইয়েগুলো আরো মডার্ন করলে, আরো ইমপ্রুভ হলে আমার মনে হয় আমরা এরকম কাজ নিজেদের দেশে পাবো। হ্যাঁ, রাইট, আসলে সেটাই আমরা প্রত্যাশা রাখি। যেমনটা বললেন যে এই ধরনের সিনেমা আবারও হোক, বাংলা চলচ্চিত্রের এখন যেমন সুদিন চলছে সেটা ফিরে আসুক, আপনাদেরকে পর্দায় আবারও ওইভাবে দেখতে চাই। একটু ছোট্ট করে জানতে চাই যে বিভিন্ন সময় বিভিন্ন ক্যারেক্টার প্লে করেন বা সিনেমায় হুট করে আসা, যেমনটা বলছিলেন, যদি সিনেমাতে আসা না হতো তানহা তাসনিয়া কি হতো? পাইলট। পাইলট? বাহ, আমার খুব ফ্লাই করতে ভালো লাগে, আমার খুব ট্রাভেল করতে ভালো লাগে। স্টিল আমাকে যদি বলে যে কেউ যে তোমাকে ডায়মন্ড কিনে দিই, তোমাকে গোল্ড কিনে দেন, বলবো না, আই ওয়ান্ট টু ট্রাভেল, আই ওয়ান্ট টু সি দ্য বিউটিফুল ওয়ার্ল্ড। এখনো পর্যন্ত কয়টা দেশ ভ্রমণ করা হয়েছে? মনে হয় 9-10টা, বাট সবগুলা আবার ম্যাক্সিমাম গুলো আমার করার ইচ্ছা আছে। আমার প্রত্যেকবার মনে হয় যে সব আমার পাসপোর্টে সব দেশের সিল থাকবে, স্টিকার থাকবে। সুন্দর সুন্দর এত জায়গা, ওগুলোতে ঘুরলে না আমার মাইন্ড অনেক রিফ্রেশ হয়ে যায়। মানে আমার কাছে ঘুরতে ভালো লাগে, এটা আমাকে অনেক হ্যাপি করে। এখনো পর্যন্ত কোনটা বাকি? খুব শীঘ্রই ইউরোপ যাব, তো এই জুন মাসেই নেক্সট মান্থে ইউরোপ যাব। ইউরোপে শো আছে, বিশাল একটা বৈশাখী শো আছে, এবং বেলজিয়ামে 3-4টা দেশ মিলায়, বেলজিয়াম, সুইজারল্যান্ড, প্যারিস এন্ড হচ্ছে স্পেনে। তো ইউরোপ যাওয়ার খুব ইচ্ছা ছিল ফার্স্ট টাইম। এর আগেও আমি আমার প্রোগ্রাম পারপাসে ভিসা করা হয়েছে, কিন্তু যাওয়া হয়নি। এবার যাচ্ছি। সুইজারল্যান্ড যাওয়ার খুব ইচ্ছা ছিল, এবার যাব। মানে ইচ্ছা পূরণ হয়ে গেল। মানে প্যারিসে, সুইজারল্যান্ডে দুই জায়গায় শো পড়েছে। সো আই এম হ্যাপি যে ওকে। সো ইউরোপের আগ পর্যন্ত, এখনো পর্যন্ত ঘোরার সবচেয়ে ফেভারিট প্লেস কোনটা? দুবাই আপনাকে প্রচুর ঘুরতে দেখা যায়, যেতে দেখা যায়। দুবাইয়ের কোন জায়গাটা সবচেয়ে বেশি পছন্দের যদি জানতে চাই? বুর্জ খলিফা ভালো লাগে আমার, এইজন্য এখানে আপনার পছন্দের বিল্ডিং ওইটা। হ্যাঁ, এইজন্য আপনার অনেক খলিফার জন্য দুবাই যায়। বুর্জ খলিফার জন্য দুবাই। নাইস। দুবাই হয় কি মানে ট্রানজিট পয়েন্ট, তো সো কোথাও আসতে যেতেই তো দুবাই যেতেই হয়। কার সঙ্গে ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমার হাজবেন্ডের সঙ্গে। হাজবেন্ডের কথা যেহেতু এলোই, ভাইয়ার প্রসঙ্গে একটু শুনতে চাই। আমাদের সকলের পরিচিত মানুষ, পছন্দের মানুষ। ভাইয়ের সঙ্গে শুরুটা আসলে কেমন ছিল বা কত সালের দিকে ছিল? প্রপোজটা কিভাবে করেছিল? ভালো থেকো সিনেমার আগে পরিচয় ফেসবুকে, ওর সাথে আমার পরিচয় ফেসবুকে, ফ্রেন্ড রিকোয়েস্ট সেই পাঠিয়েছিল। হ্যাঁ, ওর একটা শুটের ব্যাপারে, ওর তখন একটা নিউজপেপার ছিল ঢালিউড 24, ওইটা শুটের পারপাসেই ওর সাথে আবার কথা বলা। তো তারপর ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কথাবার্তা হয়, কাজ নিয়ে হয়। কি মেসেজ দিয়ে অ্যাপ্রোচ করেছিল? ও যে মানে একটু কথা, কাজের জন্যই আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট কাজের জন্যই
ওটা দিয়ে কথা শুরু, তারপরে ইন্ডাস্ট্রির এটা বোধহয় 16-17 দিকে। তো কাজ নিয়ে কথা, তারপরে একটা দেখলাম যে ইন্ডাস্ট্রিতে এরকম ইয়াং মানুষ কম, সবই তো এজ লোকজন। তো ইয়াং মানুষ পেয়ে আমার কেন জানি মনে হলো যে আমি আই ক্যান শেয়ার উইথ হিম এনিথিং, মানে আমার সাথে মেন্টালিটিটা এক্স্যাক্টলি আমার সাথে মেন্টালিটিটা একটু ম্যাচ করে। তো বাকি মোটামুটি যারা প্রোডিউসার আসে বা যারা ডিরেক্টর সবই তো অনেক এজ, তো তাদের সাথে আমাদের একটা জেনারেশন গ্যাপ তো থাকেই। তো দেখা যাচ্ছে যে দ্য ওয়ে আই এম থিংকিং দে আর থিংকিং সামথিং ডিফারেন্ট। তো ওর সাথে আমার তখন হয় কি একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়, খুব ভালো আমরা ফ্রেন্ড হয়ে যাই। তারপরে ও প্রপোজ করে, তারপরে তো তারিখ বা সাল কি মনে আছে, কত সালে প্রপোজ করলো? 17 তারিখ মনে আছে বা মাস? হ্যাঁ, অগস্টের 11 তারিখ। পরবর্তীতে দীর্ঘ একটা পথ চলা, মনে হয় 8 থেকে 9 বছরের আপনাদের একটা পথ চলা। এখনো পর্যন্ত সেই মানুষটা কেমন আছে, কেমন লাগে? ভাল লাগে আসলে, লাইফ পার্টনার যখন সাপোর্টিভ হয়, কাজ হয়, ও যেমন মানে ও খুব হেল্পফুল, খুব সাপোর্টিভ। সাপোর্টিভ বলতে পারে এমন না যে তার প্রোডাকশনে সব কাজ আমি করি, এরকম না। মানে সাপোর্টিভ বলতে আমার কাজগুলো যখন থাকে তখন ইয়ে করে যে কালকে শুটিং আছে, তাড়াতাড়ি ঘুমায় যাও, তাড়াতাড়ি উঠতে হবে, শুটিং এ খাওয়া দাওয়া পাঠানো, হ্যাঁ ওর লোকজন দিয়ে খাওয়া দাওয়া পাঠিয়ে দেয়, বা দেখা যাচ্ছে মাঝে মাঝে আমার শাশুড়ি রান্না করে আমার শুটিং এ খাবার দিয়ে দেয়। তো এই কেয়ারিং গুলো খুব করে আর কি। আমি লাঞ্চ করছি কিনা, ইফতার রোজার সময় যখন শুটিং করছি ইফতারিতে কি খাবো না খাবো সব কিছু মিলায় আর কি, খুব কেয়ারিং সাপোর্টিভ। আমরা মনে হয় এই জিনিসটাই চাই, এদিক থেকে ব্লেসড বলাই যায়। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভকামনা রইল আপনাদের দুইজনের জন্যই। খুব শীঘ্রই অ্যানিভার্সারি, আমরা চাই ভালোভাবে কেক কেটে উদযাপন করুক। দেখা যাক কি করি। আমি তো ওকে সবসময় একটা কথাই বলি, আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে ঘুরতে নিয়ে যাও, শুধু আমাকে ঘুরতে নিয়ে যাও, আমাকে ঘুরতে নিয়ে গেলেই আমি হ্যাপি। কয়েকদিনের মধ্যেই কিন্তু ঈদুল আজহা হচ্ছে, এবং ঈদুল আজহা কি ঢাকাতেই করা হয় নাকি? সবসময় ঢাকাতেই। ব্রাহ্মণবাড়িয়া আমার আসলে হোম টাউন শুধু নামে, সবাই ঢাকাতেই সেটেল, তো ওখানে যাওয়া হয় না। ঢাকাতেই আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি সবসময় সবগুলোই ঢাকাতেই করেছি, সামনের গুলোও ঢাকাতেই করবো, বিকজ আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই ঢাকাতেই করে। কোনটা বেশি ভালো লাগে, ঈদুল ফিতর আর ঈদুল আজহা? ঈদুল ফিতর বেশি ভালো লাগে। ঈদুল ফিতরের কাজ, ঈদুল ফিতর ভালো লাগে। রোজাটা আমার খুব ভালো লাগে, রোজার মাসটা কেমন জানি মনে হয় যে ভিতরে একটা শান্তি কাজ করে, একটা শান্তির মাস, সবাই ভালো হয়ে যায়, আমরা সবাই ভালো হয়ে যাই। তো রোজার মাসটা ভাল লাগে আমার, আমি রোজাটা খুব এনজয় করি, ইফতার সেহরি ফ্যামিলি সবাই একসাথে, মানে খুব ভাল লাগে। আর কোরবানিটাও ভাল লাগে, বাট আমার কোরবানি দিয়ে গরু গুলাকে কোরবানি দেয়, আমি তো আমার একটু খারাপ লাগে আসলে। আমি একটা মানে যদিও আমরা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর ইয়েতে করছি, বাট তারপর ওই যে আমি একটু পেট লাভার, তো আমার একটু খারাপ লাগে। নিজস্ব কোনো পেট? হ্যাঁ, আমার 2টা ডগ আছে। আচ্ছা, নাম শুনতে চাই ওদের। একটা নাম, বড়টার নাম ওরিও, আর পিচ্চিটার নাম অনেক আনকমন, গুন্ডি। গুন্ডি খুব ইউনিক নাম, বিকজ ও অনেক গুন্ডামি করে আর কি বাসায়। মানে ওরিওকে কারো সামনে অনেক জেলাস, ওরিওকে আমরা আদর করতে গেলে যেখানেই থাকুক ও দৌড়ায় চলে আসবে, ওরিওকে আমাদের সামনে ভিড়তে দেয় না, সে কোলে উঠবে আগে, মানে বাচ্চাদের মতো একটা জেলাসিনেস ওর মধ্যে আছে। তো ওই যেহেতু ফিমেল, ওকে আমরা গুন্ডি নাম দিচ্ছি, মানে তুই একটা গুন্ডি, এরকম করতে করতে ওর নাম হয়ে গেছে গুন্ডি, তো আমরা ওরে গুন্ডি বলেই ডাকি বাসায়। আপনার মতোই কিউট হবে নিঃসন্দেহে। ও আমার থেকেও বেশি কিউট, ওরা দুজন মানে আমার থেকেও বেশি কিউট, এবং ওরা এত ফেমাস, দে হ্যাভ পেজ, হ্যাঁ, ওরিও দ্য হোয়াইট ডগ, এবং পেজে মনে হয় ভালোই লাইকস আছে, এবং ডিউএইচএস এ তো আমাদের বাসা খুব পপুলার, মানে ও বের হলোকে এক নামে সবাই চিনে, সবাই খুব আদর করে ওরিওকে দেখলে, খুব আদর করে সবাই। শেষ মুহূর্তে শুনতে চাই যে ভবিষ্যতের পরিকল্পনা কি একদম ছোট্ট করে, কোন জিনিসটা এখনো করা বাকি, করার ইচ্ছা? ভবিষ্যতে পরিকল্পনা আসলে যে কয়দিন করব অ্যাক্টিং করব, অ্যাক্টিংটাই করে যেতে চাই আসলে, আর নাটকই কন্টিনিউ করছি এখন। সিনেমা যদি ভালো সিনেমা অফার আসে অবশ্যই করব, বাট সেটা যদি ঈদের সিনেমা হয়, বিকজ আমরা দেখি যে শুধু ঈদের সিনেমাগুলোরই একটু রেসপন্স ভালো থাকে, তো যদি ঈদের সিনেমা ভালো অফার, ইভেন আমার প্ল্যানও আছে নেক্সট 1-2 বছর পরে আমি ঈদের জন্য একটা সিনেমা করব। তো সিনেমা খুব বেছে বেছে আসলে করব, বাট নাটকটা কন্টিনিউ করা, এটাই প্ল্যান।
অনেক অনেক শুভ কামনা রইল। নতুনভাবে আমরা আবারও সিনেমায় দেখতে চাই, নাটকে তো অবশ্যই দেখতে চাই, বিজ্ঞাপনেও দেখতে চাই, কারণ এই Thank you so 3টা জায়গায় much. আপনি খুব দারুণভাবে কাজ করেন। থ্যাংক ইউ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগলো আড্ডা দিয়ে, আসলে কখন সময় পার হয়ে গেল বোঝাই যাচ্ছে না। অনেক ভালো লাগলো। আর বাংলাদেশ প্রতিদিন তো আমার খুব পছন্দের একটা পত্রিকা। আমি ইভেন আমাদের বাসায়ও কিন্তু 2 বাসায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকাই রাখা হয়। এটা কিন্তু আমি বাটারিং করছি না, ইটস ট্রু অনেস্টলি। তো আমি আসলে নিজেকে বাংলাদেশ প্রতিদিনের ফ্যামিলির একজন মেম্বার মনে করি। সবসময় ট্রাই করি যে বাংলাদেশ প্রতিদিনের পাশে থাকার জন্য। তো আর বাংলাদেশ প্রতিদিনও সবসময় শুরু থেকে আমার পাশে ছিল। আমার মনে আছে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি প্রথম নিউজটা বাংলাদেশ প্রতিদিনে করেছিল যে নীরবের নতুন নায়িকা, এরকম একটা ইয়ে দিয়ে। তো সেই জন্য বাংলাদেশ প্রতিদিনের প্রতি আমার একটা সফট কর্নার সবসময় ছিল, আছে, থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি আমাদের সারা লাইফস্টাইল প্রেজেন্স তারার সাথে। আজকে আমাদের তারা হিসেবে যুক্ত ছিলেন দ্য ওয়ান এন্ড অনলি তানহা তাসনিয়া। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন কোনো অতিথি, নতুন কোনো তারাকের সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথেই থাকুন।